রোজ পায়ে হেঁটে ছাত্রীর বাড়ি যায় মরিয়ম। পায়ে হেঁটে ফিরে আসে। রিকশায় যদি আসা যাওয়া করে তাহলে হিসেব করে দেখেছে সে যা পায় তার অর্ধেকটা ব্যয় হয়ে যায়। তাছাড়া হাঁটতে যে খারাপ লাগে ওর তা নয়। মাসের শেষে 30টা টাকা পাওয়ার আনন্দ হাঁটার ক্লান্তির চেয়ে অনেক বেশি, অনেক সুখপ্রদ। দুপাশের দোকানপাট, লোকজন দেখতে দেখতে এমনি পায়ে চলার পথে অনেক কিছু ভাবে মরিয়ম। বাবার কথা, মায়ের কথা, মাহমুদের কথা, আর জীবনে ঘটে যাওয়া সেই বিপর্যয়ের কথা। অনেক কিছু ভাবে মরিয়ম। ইদানিং সেলিনার বড় বোনের দেবর মনসুরের কথাও মাঝে মাঝে ভাবনার মধ্যে এসে যায়। সেলিনা ওর ছাত্রীর নাম। মনসুর আজকাল বড় বেশি আসা যাওয়া করছে ওদের বাসায়। প্রায় বিকেলেই আসে, বিশেষ করে মরিয়ম যখন সেলিনাকে পড়াতে চায় তখন। মরিয়ম ভাবে এবার থেকে লোকটা এলে তার সাথে আর কথা বলবে না সে। কে জানে মনে কি আছে লোকটার, কোনো বদ উদ্দেশ্যও তো থাকতে পারে। মানুষের খবর জানা সহজ নয়। জাহেদকে কত কাছ থেকে দেখেছিল মরিয়ম, তবুও কি তার মনের গোপন কথাটি জানতে পেরেছিল কোনো দিন? যদি এক মুহূর্ত আগেও জানতে পারত তাহলে এমন একটা বিপর্যয় ঘটতে দিত না মরিয়ম। দোরগোড়ায় পা দিতেই ভেতরে মনসুরের গলার স্বর শোনা গেল। আজ আগে থেকে এসে বসে আছে লোকটা। ওর সামনে দিয়ে নিঃশব্দে ভেতরে চলে এলো মরিয়ম, সোজা সেলিনার ঘরে। ওর ঘরটা বড় সুন্দর করে সাজানো আর বেশ পরিপাটি। একপাশে নতুন কেনা একখানা খাটের ওপর সেলিনার বিছানা, নীল রঙের একখানা বেড কভার দিয়ে ঢাকা। মাথার কাছে একটা গোল টিপয়, তার উপর ফুলদানিতে বহু বর্ণের ফুল সাজানো। দেখে মনে হয় তাজা ফুল, আসলে কাগজের তৈরি। দেয়ালে কয়েকখানা ছবি টাঙানো, কোনো এক শিল্পীর আঁকা একখানা পোর্ট্রেট। এ ঘরে ছিল না সেলিনা। খবর পেয়ে এসে কপালে হাতের তালু ঠেকিয়ে বলল, আজ পড়বো না আপা, শরীরটা ভালো লাগছে না। মরিয়ম সহানুভূতির সাথে বলল, কি হয়েছে? ধপ করে বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ে সেলিনা জবাব দিল, মাথাটা ভীষণ ধরেছে আপা। মরিয়ম জানে ওটা মিথ্যে কথা। যেদিন পড়ায় ফাঁকি দেবার ইচ্ছে থাকে সেদিন একটা কিছু ছুতো বের করে বসে সেলিনা। কোনো দিন মাথা ব্যথা, কোনো দিন পেটে কামড়, কোনো দিন বমি বমি ভাব। মরিয়ম কাছে এসে জিজ্ঞেস করল, সত্যি তোমার মাথা ব্যথা করছে সেলিনা? সেলিনা পাশ ফিরে শুয়ে বলল, তুমি সব সময় আমাকে সন্দেহ করো আপা। মরিয়ম বলল, এত দূর হেঁটে এসে না পড়িয়ে যেতে আমার খারাপ লাগে কি না তাই। ওই যা, হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সেলিনা। তুমি বসো আপা, আমি এক্ষুনি আসছি বলে দ্রুত বেরিয়ে গেল সে। খানিকক্ষণ পরে আবার ফিরে এলো, হাতে 3খানা 10 টাকার নোট। মরিয়মের হাতে নোটগুলো গুজে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল সেলিনা। সত্যি বলছি আপা, মাথাটা আজ ভীষণ ধরেছে। মরিয়ম জানে হাজার বোঝালেও ওকে আর এখন পড়ানো বসানো যাবে না। এখানে বুঝি হাসিনার সঙ্গে মিল আছে ওর। হাসিনাও এমনই ফাঁকি দেয় লেখাপড়ায়, গালাগাল করেও বইয়ের সামনে বসানো যায় না। এ ঘর থেকে ও ঘরে পালিয়ে বেড়ায়, ছাদে গিয়ে বসে থাকে। বাবা বলেন, ছোটবেলায় তোমরাও অমন ছিলে, এখনো কম বয়স, ওর বুদ্ধি হয়নি। বুদ্ধি হলে তখন আর বকাবকি করতে হবে না, আপনা থেকেই পড়তে বসবে। মা বলেন, ওর বুঝি অল্প বয়স, আসছে মাসে 13 পেরিয়ে 14 পড়বে। ও বয়সে মরিয়মকে দেখনি? ওকে পড়তে বলতে হতো। আসলে তুমি ওকে বড় বেশি লাই দিচ্ছ, দেখবে ওর কিছু হবে না জীবনে। বাবা সবসময় হাসিনার পক্ষ নেন, মা মরিয়মের। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কথাই ভাবছিল মরিয়ম। সেলিনা জিজ্ঞেস করলো, কি ভাবছো আপা? না, কিছু না। হাতের নোটগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়ে মরিয়ম বলল, তাহলে আমি চলি সেলিনা, তোমার মাকে বলো আমি এসেছিলাম।
কাল আবার দেখা হবে, কেমন? সেলিনা পাশ ফিরে শুয়ে অস্পষ্ট স্বরে বলল, আচ্ছা। বারান্দায় দাঁড়িয়ে পা বাড়াতে গতি শ্লথ হয়ে এলো তার। বৈঠকখানা ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে মনসুর। লম্বা গড়ন, সরু দেহ, পরনে একটা ঢোলা পায়জামা আর গায়ে ঘিয়ে রঙের মিহি পাঞ্জাবি। পায়ের শব্দে ওর দিকে ফিরে তাকালো মনসুর, একেবারে ওর মুখোমুখি। চোখজোড়া মাটিতে নামিয়ে নিয়ে পাশ কেটে চলে যাবে ভাবছিল মরিয়ম। এ কি, এসেই ফিরে চললেন যে? চলার পথে তার গতিরোধ সৃষ্টি করলো মনসুর। সেলিনা আজ পড়বে না, ছোট উত্তরটা দিয়ে চলে যাচ্ছিল মরিয়ম। মনসুর বলল, চলুন, আমিও যাব পথে। ওর নিজের তরফ থেকে কোনো আমন্ত্রণ না জানালেও কিছু দূর পিছু পিছু তারপর পাশাপাশি রাস্তায় নেমে এলো মনসুর। আজ প্রথম নয়, এর আগেও এ ধরনের প্রস্তাব সে পেয়েছে মনসুরের কাছ থেকে। শুধু প্রস্তাব নয়, মরিয়মকে বাসার কাছাকাছি এগিয়ে দিয়েও গেছে সে। মরিয়মের ভালো লাগেনি, বড় বিরক্তিকর মনে হয়েছে এই অনাহূত সঙ্গদান। কথাবার্তা যে খুব হয়েছে তা নয়। একদিন জিজ্ঞেস করেছিল মরিয়ম কোথায় থাকে, আরেকদিন জানতে চেয়েছিল পরীক্ষা কেমন দিয়েছে মরিয়ম। এছাড়া এমনও দিন গেছে যেদিন সারা পথ নীরবে হেঁটেছে ওরা। বাসার কাছাকাছিতে মাথায় এসে মনসুর বলেছে, আচ্ছা আসি এবার, আপনি তো ও পথে যাবেন, আমি এই পথে। কিছু দূর গিয়ে লোকটা রিক্সা নিয়েছে, তা ঠিকই লক্ষ্য করেছে মরিয়ম। মরিয়ম জানে বেশ টাকা পয়সা আছে লোকটার। রিক্সা কেন, ইচ্ছে করলে মোটরে চড়ে চলাফেরা করতে পারে। তবু এ পথটা মরিয়মের সঙ্গে হেঁটে আসতো মনসুর। রাস্তায় নেমে মনে মনে নিজেকে ধিক্কার দিল মরিয়ম। কেন সে নিষেধ করলো না লোকটাকে? ইচ্ছে করলে তো মুখের উপর জবাব দিতে পারত, বলতে পারত, আপনি সঙ্গে আসেন, তা পছন্দ হয় না আমার, দয়া করে আর পিছু নেবেন না। ইচ্ছে করলে আরও রূঢ় গলায় আসতে নিষেধ করতে পারত মরিয়ম। তবু কেন একটা কথাও বলতে পারল না সে? পাশাপাশি আসছিল মনসুর। ইতিমধ্যে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়েছে সে। বার কয়েক তাকিয়েছে মরিয়মের দিকে। মৃদু ঘামছিল মরিয়ম। হঠাৎ হাত বাড়িয়ে একটা রিক্সা থামালো সে। মনসুরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেকটা তাড়াতাড়ি সাথে রিক্সায় উঠে বসলো মরিয়ম। বেশ কিছু দূর আসার পর একবার পেছনে ফিরে তাকালো সে। দেখলো এদিকে চেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে মনসুর। দেখে প্রথমে হাসি পেল তার। হেসে নিয়ে সে ভাবলো এমন ব্যবহারটা হয়তো উচিত হয়নি। লোকটি তাকে অভদ্র বলে মনে করতে পারে, কিংবা অতি দাম্ভিক। এর কোনোটিই নয় মরিয়ম। মনসুরের এই গায়ে পড়া ভাব তার ভালো লাগে না, এটাই হলো আসল কথা। কথাটা মনসুরকে ভদ্রভাবে বলে দিলেও তো পারত সে, তাই ভালো ছিল হয়তো। একটু আগের অবাঞ্ছিত ঘটনার জন্যে মনে মনে অনুতপ্ত হলো মরিয়ম, কিন্তু পরক্ষণে আবার মনে হলো সে অন্যায় কিছু করেনি। জাহেদের সঙ্গেও অমনি রূঢ় ব্যবহার করা উচিত ছিল তার, পারেনি বলেই মরিয়মকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে আজও। সব পুরুষই সমান, ওরা চায় শুধু ভোগ করতে। প্রেমের কোনো মূল্যই নেই ওদের কাছে। আর এই দেহটাকে পাবার জন্য কত রকম অভিনয় না করতে পারে ওরা। গলির মাথায় রিক্সাটাকে বিদায় দিয়ে দিল মরিয়ম। এ পথটা হেঁটে যেতে হবে তাকে।